আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যখন বিভিন্ন মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জনেরা যেন সহজে দেশ ছাড়তে না পারে, ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকেই গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন এরই মধ্যে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কাজ করে আসছিলেন, সেই ফয়েজ আহমেদ তৈয়ব শনিবার সকাল 9টা 50 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583-তে দেশ ছেড়েছেন এবং তার চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ডস। তার কারণ তিনি নেদারল্যান্ডসের নাগরিক। ইউনূস সরকার একের পর এক বিদেশি নাগরিকদের নিয়ে এসে লুটপাটের সুযোগ করে দিয়েছেন, চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি। এবং এই যে কোনো কোনো উপদেষ্টা, কোনো কোনো বিশেষ সহকারী কিংবা উপদেষ্টাদের আবার ব্যক্তিগত কর্মকর্তা, তারা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এমন অভিযোগ দীর্ঘদিন থেকে। TI ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা তো কদিন আগেই যেই প্রতিবেদন দিল, দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন, সেখানে তো 2025-এ বাংলাদেশ দুর্নীতিতে আরও অবদমিত অবস্থায় গেছে। 2024-এর যে অবস্থায় ছিল তার থেকে এক ধাপ নিচে নেমেছে। এবং শেষ পর্যায়ে এসে যে বড় বড় চুক্তি, কিসের কারণে আমরা একটু বুঝতে পারি না। বিমানের এমডিকে সরিয়ে দেওয়া হলো গৃহকর্মী নির্যাতনের অভিযোগে। আমি আবারও বলি, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে যে কাউকে অবশ্যই আটক করা যেতে পারে, কিন্তু বিমানের যাকে বরখাস্ত করা হয়েছে শফিকুর রহমান, কিন্তু এই সরকারের ঘনিষ্ঠ ছিলেন। সেই বিমানে তো ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হলো কিছুদিন আগে, মাত্র 1 মাস আগে পরিচালক পদে। ইসি সচিবকে দেওয়া হলো। কি কারণে এগুলো আমরা জানি না। বড় বড় সেখানে নাকি লেনদেন হচ্ছে, বড় বড় চুক্তির মাধ্যমে কমিশন বাণিজ্য চলছে। এবং সরকারের সাবেক ছাত্র সমন্বয়ক যারা উপদেশে কাজ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলাম, তাদের বিরুদ্ধেও অনেক অনেক অভিযোগ রয়েছে। এক এক করে সব বেরোবে নিঃসন্দেহে। গণমাধ্যমগুলো তো মুখ খুলতে পারেনি, সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল। ইউনূস সরকার যে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল মাত্র এই 18 মাস কেবল নয়, আসার পরপরই ভয়ে আতঙ্কে ছিল। কি ঘটেছে গণমাধ্যমের উপরে, সাধারণ মানুষের উপরে, আমরা সব কিছু জানি, গোপন কিছু তো নয়। এই আবু ফয়েজ আহমেদ তৈয়ব ইলন মাস্কের স্টারলিংকেও কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া সব ধরনের কাজ করার অনুমতি দিয়েছিল। পরীক্ষামূলক সম্প্রচারে যাবার নামে তারা পূর্ণাঙ্গ পরীক্ষামূলকভাবে তারা যে কাজগুলো করতে চেয়েছিল, সেটির অনুমোদন সরাসরি একক সিদ্ধান্তে এই ফয়েজ আহমেদ তৈয়ব দিয়ে দিয়েছিল, উপদেষ্টা পরিষদের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া, অথবা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বিটিআরসকে তিনি নিজের প্যাডে এই অনুমোদন দিয়ে দিয়েছিলেন। এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যথেষ্ট হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। আদৌ কি হয়েছে আমরা জানি না। এই ফয়েজ আহমেদ তৈয়বকে গত মার্চে 2025-এর মার্চে ডেকে নিয়ে এসে তাকে বিশেষ সহকারী করা হলো। এবং মানুষ যে আশঙ্কাগুলো করছে যে হাজার হাজার কোটি টাকা এই 14 মাসের মধ্যেই অনেকেই পাচার করেছেন, কমিশন বাণিজ্য তো রয়েছে, এবং সেই টাকাগুলো কোথায় গেছে। আমরা পরবর্তীতে যদি আরও এরকম অনেক সংবাদ শুনি, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ফয়েজ আহমেদ তৈয়ব যে পালিয়েছেন, দেশ ছেড়েছেন, এমন একটি খবর নানানভাবে পাওয়া যাচ্ছিল, কিন্তু ফর্মাল কোনো গণমাধ্যমে না আসা পর্যন্ত তো কথা বলা এখনও নিরাপদ নয়। যেমন কালবেলায় এই বিষয়ে একটি রিপোর্ট করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে, নতুন আঙ্গিকের মানুষের অন্য ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা আবারও এই বিষয়টি উচ্চারণ করতে চাই। যেই হোক না কেন, সাধারণ মানুষের উপর যেভাবে জুলুম চালানো হয়েছে,
নীরবে যেভাবে দুর্নীতির মহোৎসব চালানো হয়েছে, এর সঙ্গে জড়িত যেন কেউ দেশ ছাড়তে না পারে। আওয়ামী লীগের কথা বলবেন, তাদের বিচার আমরা চাই। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, অবশ্যই আওয়ামী লীগের সময়ও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের বিচার তো এরা করছিল। এরা নাকি নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নের জায়গা থেকে আমাদের সামনে এসেছিল, কিন্তু সিনবাদের দৈত্যের মতন তো তারা চেপে ছিল এতদিন। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। বাংলাদেশের নির্বাচনের পর যখন নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তখন এমন একটা ক্লিপ, অডিও ক্লিপ চ্শেখ হাসিনার কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে স্পষ্টতই বোঝা যায় যে ক্ষমতাচ্যুত হবার 1 বছর পরেও, মানে 2025-এর মাঝামাঝি পর্যন্ত, অন্তত জুলাই আগস্ট পর্যন্ত অন্তত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শেখ হাসিনার সঙ্গে তার নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখনো কি যোগাযোগ আছে? শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ফোন ধরছেন, তাকে বিভিন্ন জবাবদিহি করছেন, এবং শেখ হাসিনা তাকে কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, পরামর্শও দিচ্ছেন। এই প্রশ্নগুলো শেখ হাসিনার যে ক্লিপটি এখন ঘুরছে সেটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মাথাতেও আসবে। শেখ হাসিনা 2024-এর আগস্টের পর ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ফোনে, টেলিগ্রাম, সিগন্যাল, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং সেখানে দলীয় ফোরামে তিনি যে খুব খোলামেলা কথাবার্তা বলেন, সেসব কথাবার্তার বিভিন্ন ক্লিপ অনেক সময় বেরিয়ে আসে। ধারণা করা যায় যে ক্লিপটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ক্লিপটি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন, এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন 2025-এর জুলাইয়ে, 18ই জুলাই, জুলাই পদযাত্রার নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন, এবং 18ই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন, যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা গুড়িয়ে দিয়ে আসবেন, এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে, এবং এরপর সেনাবাহিনী গুলি চালিয়ে 5 জনকে হত্যা করে। হত্যার পর যে বিপুল পরিমাণ 6000 মামলা দেওয়া হয় গোপালগঞ্জবাসীর বিরুদ্ধেই, এবং এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে। মামলার প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলছেন, এবং তিনি দলীয় নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনাপ্রধানের সঙ্গে, আর সেনাপ্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারেই না। ঠিক কি ধরনের আলাপ তারা নিয়মিত করছেন, এখনই বা সে আলাপ বন্ধ হয়ে গেছে তা ভাববার কারণ কি? শুনে আসি শেখ হাসিনা কি বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল। আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন? জবাব দিতে পারে না, তার উপরে নাকি চাপ আছে। সে হলো সেনাপ্রধান, তারপরে চাপটা দেবে কে? সেটা তো প্রশ্ন। আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি।
দেখেন, আপনাদেরকে আমি 2024 সালের 5ই আগস্ট কি হয়েছিল গণভবনে থাকা শেখ হাসিনার বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার শুনিয়েছি। আপনাদেরকে আমি 2024-এর আগস্টে শেখ হাসিনা যখন ভারত রওনা হচ্ছেন তখন সেনাপ্রধানের সামনে বসে থাকা জাতীয় পার্টির চেয়ারপারসন জিএম কাদেরের সাক্ষাৎকার শুনিয়েছি। এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টায় বা গণভবন ছাড়ছেন সে সময়টায় ঘনিষ্ঠভাবে থাকা ব্যক্তিবর্গের যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি, কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি, তাতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে জিএম কাদের যেমনটা বলেছেন, সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি স্ক্রলে দেখতে পান জিএম কাদের এবং সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনা ভবনে সেনাপ্রধান বসা, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে, একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মতে এবং নিশ্চিতভাবে জেনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। সে সময় সেনাপ্রধানের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপস্থিত ছিলেন ওই কক্ষে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেখ হাসিনা যে সত্যিই রওনা দিয়ে দেবেন এটা জানতেন না, বরং শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়, সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানে ভারত পৌঁছানো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কবির আহমেদ। সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে, সর্বদলীয় একটা সরকার, সবার মেনে নেওয়া একটা সরকার। শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশেই রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না, সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ হাসিনাকে, পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভবনে থাকা উচিত হবে, যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে ঢাকার সকল প্রবেশদ্বার খুলে দিয়েছেন, সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে, সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি। এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে, সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে একথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত আলাপ করছিলেন তাই নয়, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিলেন যে সেনাপ্রধান কিছুতেই রাজি হচ্ছিলেন না ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে, এবং তিনি বলছিলেন হি ইজ আ কনভিক্ট, মানে তিনি অপরাধী, আদালতে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ছাত্র নেতাদের দাবির মুখে তিনি যে বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি ইউনূসকে মেনে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক সূত্র, সেনাবাহিনী ঘনিষ্ঠ অনেক সূত্র মনে করে সেনাপ্রধানের ইউনূস নিয়ে এই আপত্তিও আসলে মূলত শেখ হাসিনার ইউনূস বিষয়ে ব্যাপক আপত্তির কারণে।
তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত 2025-এর অন্তত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গেও একটা বিশ্বস্ততার সম্পর্ক মেনটেন করেছেন, বজায় রেখেছেন, যেখানে তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জে গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জে এই পরিমাণ মামলা করেছেন। কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগ সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের বিষয়ে প্রথম মুখ খুলতে শুরু করেন। এর আগে সেনাপ্রধান যে কু করেছেন, সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে, সেনাপ্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে, এবং ভাগ্যিস বিমান বাহিনী প্রধান, এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ হাসিনাকে গণভবন ছাড়তেই হবে, সে কারণেই এখনো শেখ হাসিনা বেঁচে আছেন। সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। দেখেন, শেখ হাসিনার আরেকজন যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন যে ব্যক্তিটিকে শেখ হাসিনা নিয়োগ করে এখন পর্যন্ত সে পদে আসীন রাখতে পেরেছেন, সেই ব্যক্তির নাম শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকতে পেরেছেন সেটা নিশ্চিত করার ক্ষেত্রেও তিন বাহিনী প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সব সময় রাষ্ট্রীয় সকল কাজে অবহিত করেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে। তারা নিয়মিতভাবে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন, বঙ্গভবনের রাষ্ট্রীয় সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যখন ইউনূস সহ উপদেষ্টাদের কেউ সেখানে অংশ তো নেয়ই নাই, বরং 2024-এর অক্টোবরে হাসনাত আব্দুল্লাহরা নেমে পড়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদচ্যুত করার দাবি নিয়ে বঙ্গভবন ঘেরাও করে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু টিকে যেতে পেরেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে তিনি মঙ্গলবার দিন শপথ গ্রহণ করাবেন, কারণ এখন মনে হচ্ছে বিএনপিও কিন্তু বরাবর সেদিক থেকে সেনাবাহিনীকে এবং রাষ্ট্রপতিকে একরকমের সমর্থন দিয়েছে যাতে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলে একটা বিপ্লবের সরকার ছাত্ররা গঠন করে ফেলতে না পারে। সেই শাহাবুদ্দিন চুপ্পু যখন নির্বাচনের তফসিল ঘোষণার দিন রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের পরেই সরে যাবেন, কারণ ইউনূস সরকার তাকে ভীষণভাবে অপমান করে গেছে এই 18 মাস ধরে, তখন শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু রয়টার্স জিজ্ঞেস করেছিল যে আপনার সঙ্গে কি শেখ হাসিনার যোগাযোগ হয়? শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার কোনো সরাসরি উত্তর না দিয়ে রয়টার্সকে বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকেই নিরপেক্ষভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার সঙ্গে নিয়মিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয় কিনা সে প্রশ্ন করবার সাংবাদিকদের সঙ্গত কারণেই, মানে দেশি বিদেশি কোনো সাংবাদিকের সঙ্গত কারণে সুযোগ হয় নাই বা হবে কিনা বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ শেখ হাসিনার এই অডিও ক্লিপ। এখনো যোগাযোগ আছে কিনা সে সন্দেহ নিশ্চয়ই করতে হয়, কারণ নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও তিনি কিভাবে আসলে এক্সিট নেবেন, তার নিরাপত্তা কি করে নিশ্চিত হবে। তিনি হয়তো গত কমাসে বিএনপি জামাত যাকেই যা সার্ভিস দিয়ে থাকুন না কেন বা ইউনূস সরকারকে তিনি যতই মানে আশকারা দিয়ে থাকুন, সমর্থন দিয়ে তাদেরকে একটা মবের রাজত্ব কায়েম করার সুযোগ দিন না কেন, কিংবা তিনি মার্চ টু ঢাকা ঘটতে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দিন না কেন, তিনি জানেন শেষ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে
শেখ হাসিনার রাজনৈতিক শক্তি, শেখ হাসিনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত সে কারণেই শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন।